হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেল শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছে এবং আমি সর্বত্রভাবে সর্বদা তোমাদের সাফল্য কামনা করি, তোমাদের সুস্থতা কামনা করি। আমাদের চ্যানেলে যে পর্ষদের টেস্ট পেপারের গ্রুপ সি সলভ পর্ব চলছে, আজকে দেখো দুটো স্কুল আমি তোমাদের সলভ করে দেব, খালোর গোপীমোহন শিক্ষায়তন এবং লক্ষ্মণপুর পঞ্চানন হাই স্কুল। ইতিমধ্যে বেশ কয়েকটা স্কুলের গ্রুপ সি আমি সলভ করে দিয়েছি, আজকে এই দুটো স্কুলের গ্রুপ সি সলভ হবে। তো কিছুদিন আগে তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই মুহূর্তে তোমাদের কোনটা সব থেকে বেশি প্রয়োজন। তো অধিকাংশ ছাত্রছাত্রী যেটা বলেছিলে সেটা এই মুহূর্তে আমাদের স্যার গ্রুপ সি এবং গ্রুপ ডি সলভ করাটা খুব প্রয়োজন, যে কারণে আমি এই মুহূর্তে গ্রুপ সি প্রশ্নপত্রগুলো সলভ করার উপরে জোর দিয়েছি। গ্রুপ সি কিছুটা এগিয়ে গেলেই, কমপ্লিট হয়ে গেলেই আমি গ্রুপ ডি শুরু করব। ইতিমধ্যে অনেকগুলো স্কুল কিন্তু গ্রুপ সি হয়ে গেছে। আমি অবশ্যই তোমরা ইতিমধ্যে যে সমস্ত স্কুলের গ্রুপ সি আমি সলভ করে দিয়েছি, অবশ্যই তোমরা নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলো রেডি করে ফেলেছো এবং আসন্ন পরীক্ষায় আসলে নিশ্চয়ই সুন্দরভাবে তার উত্তরও লিখতে পারবে। কোনো সমস্যা হলে সর্বদা আমি তোমাদের বলি, সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি সর্বদা তোমাদের পাশে আছি, সাথে আছি। তো চলো আজকের দুটি স্কুল পেজ নাম্বার 268 এবং পেজ নাম্বার 271 এর গ্রুপ সি সলভ করব। চলো দেখি। দেখো, খালোর গোপীমোহন শিক্ষায়তন পেজ নাম্বার 268 গ্রুপ সির প্রথম প্রশ্ন দেখো 3.1। তোমরা জানো গ্রুপ সির প্রথম প্রশ্নটা পরিবেশের জন্য ভাবনা থেকে থাকে 2 নম্বরের। বায়োফুয়েল বলতে কি বোঝো, উদাহরণ দাও। সুন্দর করে আমি তোমাদের নোট আকারে লিখে দিয়েছি। বেশিরভাগ যে সমস্ত প্রশ্নগুলো সংজ্ঞা বা বলতে কি বোঝো বা পার্থক্য, এই জাতীয় প্রশ্নগুলো আমি সুন্দর করে তোমাদের নোট আকারে লিখে দিয়েছি। নোটগুলো খুব সুন্দর করে বিভিন্ন বই থেকে দেখে নিয়ে সব থেকে বেস্ট নোটটা তোমাদের জন্য লেখা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এইটা স্ক্রিনশট নিয়ে হোক বা যেভাবেই হোক এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সুন্দর করে খাতায় লিখে নিয়েও রেডি করো। চলো, বায়োফুয়েল বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো, বায়োফুয়েল বলতে কি বোঝো, উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে, একে বায়োফুয়েল বলে। ক্লিয়ার? উদ্ভিদের, দেখো পরিষ্কার, উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ, যেমন ধরো গরু এবং মোষের উদাহরণ হিসেবে, ব্যবহার হিসেবে কি দিয়েছে এখানে দেখো, গরু এবং মোষের বর্জ্য পদার্থ অর্থাৎ গোবর থেকে তৈরি ঘুঁটে জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে কি হলো, গরু এবং মোষের বর্জ্য পদার্থ, তাহলে দেখো এখানে বলছে প্রাণীর বর্জ্য পদার্থ এবং উদ্ভিদের মৃত অংশ, এইগুলো থেকে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বলা হয় বায়োফুয়েল। ক্লিয়ার? উদাহরণ হিসেবে কি দিয়েছি, কাঠ হতে পারে, কৃষি বর্জ্য হতে পারে এবং গোবর হতে পারে প্রাণীর বর্জ্য। ক্লিয়ার? তাহলে বায়োফুয়েল বলতে কি বোঝো 2 নম্বরের একটি প্রশ্ন, সুন্দর করে ছোট্ট করে খুব সহজ করে লেখা আছে, এটা রেডি করো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট প্রশ্ন 3.2 তে দেখো একটি অঙ্ক, 2 ATM চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম O2 গ্যাসের আয়তন কত হবে। আচ্ছা চলো, এখানে দেখো 2 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় যখনই গ্রাম দেওয়া থাকে, আমি তোমাদের বারে বারে একটা কথা বলি যে স্থির উষ্ণতা হলে বয়েলের সূত্রের অঙ্ক করবে, স্থির চাপ হলে চার্লসের সূত্র ধরে নেবে। যদি চাপ, উষ্ণতা, আয়তন তিনটেই পরিবর্তিত হয় তাহলে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র, যেটা P1V1/T1 = P2V2/T2, সেটাই করবে। আর যদি দেখো যে মোলার গ্যাস ধ্রুবকের মান বা কোনো গ্যাসের ওজন বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী হবে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি? আদর্শ গ্যাস সমীকরণ তোমরা জানো, সেটা কি? PV সমান nRT। ওকে, PV সমান nRT। ক্লিয়ার? এইবার এখানে দেখো তো P সমান কিসে আছে, P সমান আছে 2 ATM, বসিয়ে দাও। আচ্ছা, V কত, ভিটাই জানতে চাওয়া হয়েছে, বের করতে হবে। N কত, N মানে কি, N মানে হচ্ছে মোল সংখ্যা। এখন N মানে মোল সংখ্যা সমান সমান আমরা কি লিখি, W/M, অর্থাৎ W/M মানে হচ্ছে, W মানে গ্যাসের ভর আর M মানে গ্যাসের, বলো হইচই নেই, সুন্দর করে বুঝতে হবে তোমাদের, আণবিক ওজন। ক্লিয়ার? বোঝা গেল? এইবার এই জায়গাটায় দেখো তো N সমান সমান বের করে নাও, কত গ্রাম অক্সিজেন আছে, 64 গ্রাম। বেশ, তাহলে গ্যাসের ভর কত, গ্যাসের ভর হচ্ছে 64 বাই অক্সিজেনের আণবিক ওজন আমরা কি জানি 32, তাই তো, O2 32, তাহলে 32 দুগুণে 64, সুতরাং এখানে N বেরিয়ে গেল কত, 2, N 2। আচ্ছা, আর যেহেতু প্রেশারটা অ্যাটমসফিয়ারে নেওয়া হয়েছে, চাপটা, তাহলে অবশ্যই আরটাকে আমি লিটার অ্যাটমসফিয়ারের মানটা বসাবো। লিটার অ্যাটমসফিয়ারের আর এর মান কত, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্লিয়ার? আর টি দেখো এখানে কেলভিন সরাসরি দেওয়া আছে, 300 কেলভিন, কোনো প্রবলেম নেই, সমস্ত কিছু আমি জেনে গেলাম। এইবার চলো আমরা
মানটা বসাবো, এখানে বসাই, তাহলে পিভি সমান সমান এনআরটি। বেশ, তাহলে পিভি, সুতরাং ভি বের করতে হবে। ভি সমান সমান কি? ভি সমান সমান এনআরটি বাই পি। তাহলে এন কত? এন এর মান 2 বসিয়ে দাও। আর এর মান কত? 0.082। টি এর মান কত? 300। আর পি এর মান কত? 2। এবার ভি এর মান যেটা বেরোবে সেটা নিশ্চয়ই লিটারে বেরোবে, কারণ আমি যেহেতু আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে নিয়েছি। কত হবে? 2 2 কেটে গেল। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে দেখো 300কে 0.082 দিয়ে গুণ করলে, ক্যালকুলেশন করে নিই, দাঁড়াও। উত্তর যেটা বেরোচ্ছে দেখো 24.6 লিটার। ওকে, 24.6 লিটার। তাহলে প্রথম অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারলে। পিভি সমান এনআরটি। এবার সমস্ত মান আমি দেখে নিলাম। এবার যেহেতু আর মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান তুমি যেটাই অ্যাকসেপ্ট করবে, যেটাই গ্রহণ করবে, তোমাকে বাকিগুলোকে সেইটাতেই ভাবতে হবে। যেহেতু আর এর মান এখানে আমি লিটার অ্যাটমসফিয়ারে নিয়েছি, অতএব চাপটাকেও অ্যাটমসফিয়ারেই দেওয়া আছে, সেটাতেই রাখবো। আবার আয়তনের মান লিটারেই বেরোবে, ঠিক আছে। আচ্ছা, আর এর মান ধরে নিলাম, এন মোল সংখ্যাটা বের করে নিলাম গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ওজন করে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখি, বা নেক্সট প্রশ্ন কি আছে দেখি। চলো, অথবা দেখো রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে গ্যাসের ঘনত্ব ডি সমান সমান PM/RT। প্রমাণ করতে হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাতে হবে গ্যাসের ঘনত্ব ডি সমান PM/RT, এটা প্রমাণ করতে হবে, যেখানে PM/RT প্রত্যেকটি সাধারণ অর্থ বহন করে। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি দেখে নাও। আদর্শ গ্যাস সমীকরণ জাস্ট অঙ্ক করলাম আমরা একটা কিছুক্ষণ আগেই আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে। কি জানি? পিভি সমান সমান এনআরটি। বেশ, সুতরাং পিভি সমান সমান এনআরটি প্রত্যেকটি শব্দ কি করছে? প্রচলিত অর্থ বহন করে। পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক, টি পরম উষ্ণতা। বেশ, এইবার বা পিভি সমান সমান এনটা কি? এনটা হচ্ছে W/M ক্লিয়ার? W/M/RT, বা তাহলে W/M এখানে লিখে দিতে পারো তুমি। পি সমান সমান চাপ, ভি সমান সমান আয়তন, হ্যাঁ, W সমান সমান গ্যাসের ভর, M সমান সমান গ্যাসের, লিখে দিতে পারো, আরও ভালো হয় ব্যাপারটা, আণবিক ওজন, আর সমান সমান কি? মোলার গ্যাস ধ্রুবক। বেশ, আর টি সমান সমান হচ্ছে পরম উষ্ণতা। ব্যাস, লিখে দাও, কোনো অসুবিধা নেই, না লিখলেও অসুবিধা নেই, কারণ এই যে সাধারণ অর্থ বহন করে বলেই দিয়েছে। তাহলে পি সমান সমান যদি এটা হয়, তাহলে দেখো তো এখানে, তাহলে ভি সমান সমান তাহলে কত হচ্ছে? WRT/PM, তাই তো? বা এবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? V/W সমান সমান তাহলে কি হচ্ছে? RT/PM। এবার আমরা কি জানি এখানে দেখো তো, লেখো তো, ঘনত্ব ডি সমান সমান, ঘনত্ব সমান সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। প্রত্যেকে জানি আমরা ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ভর এখানে কত? ভর এখানে W, আর আয়তন কত? ভি। তাহলে V/W আছে, তাহলে উল্টে দাও, তাহলে W/V সমান সমান PM/RT। এবার W/V মানেই হচ্ছে ডি, অতএব দেখো প্রমাণ হয়ে গেছে, দেখো প্রমাণ। সুতরাং প্রমাণিত ডি সমান সমান PM/RT। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? আরেকবার বুঝে নাও ব্যাপারটা। পিভি সমান সমান এনআরটি। ওকে, আদর্শ গ্যাস সমীকরণ লিখলাম। তাহলে পিভি সমান সমান এন এর জায়গায় আমি W/M/RT লিখবো, W/M লিখবো, গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ওজন, এন এর জায়গায় RT। বেশ, এইবার ভি বাদিকে রাখলাম, পিটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ভি সমান সমান WRT/PM। এবার ডব্লুটাকেও বাদিকে নিয়ে গেলাম, তাহলে V/W সমান সমান কত হলো? RT/PM। এবার যেহেতু গ্যাসের ঘনত্ব লিখবো, ভর বাই আয়তন W/V, কিন্তু এখানে আছে V/W, তাহলে এটাকে উল্টে দেবো, W/V, তাহলে এটা উল্টে যাবে PM/RT। W/V মানে কি? W/V মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব ডি, তাহলে ডি সমান সমান PM/RT। সেটাই প্রমাণ করতে বলেছে, ডি সমান সমান PM/RT। ওকে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো 3.3-তে, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য যেটা লিখব, যে সরল ক্যামেরায় উৎপন্ন প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো অবশ্যই হবে সদ্বিম্ব এবং অবশিষ্য। আর 2 নম্বর যেটা লিখব সেটা হচ্ছে বস্তুর চেয়ে
ছোট প্রতিবিম্ব। ওকে, বস্তুর চেয়ে ছোট। তাহলে বোঝা গেল একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটো বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে প্রতিবিম্বটা অবশ্যই সৎ হবে, সৎ প্রতিবিম্ব এবং অবশিষ্ট হবে। এবং দু নম্বর যেটা সেটা হচ্ছে প্রতিবিম্ব বস্তুর চেয়ে ছোট হবে, বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব তৈরি হবে। ক্লিয়ার? সাধারণত কি করা হয়? সাধারণত বস্তুকে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ ফোকাস দূরত্বের দ্বিগুণ দৈর্ঘ্যের চেয়েও বেশি দূরত্বে রাখলে তবে বস্তুর চেয়ে ছোট হবে। তবে একে প্রসঙ্গে উল্লেখ করি যে বস্তুর ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে কিন্তু বস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হবে। যাই হোক, তাহলে এই হচ্ছে দুটো সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য, সদ্বিম্ব, অবশিষ্ট এবং বস্তুর চেয়ে ছোট। অথবা দেখো কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, এটা বহুবার তোমাদের করিয়েছি এই অঙ্কটা, বহুবার। মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথমে তোমাদের আমি ফর্মুলাটা লিখে দিই যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। বোঝা গেল? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। সুতরাং মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান হবে। এখন শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি কত? শূন্য মাধ্যমে আলোর বেগ জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর ওই মাধ্যমে আলোর বেগটা এখানে দিয়ে দিয়েছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। 10⁸ 10⁸ কেটে গেল। সুতরাং মিউ সমান কত? 3/2। 3/2 মানে কত? 3/2 মানে 1.5। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ বলছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 1.5। জাস্ট কি করবে, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে গেলে শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় 3 × 10⁸ মিটার/সেকেন্ডই হবে, আর ওই মাধ্যমে আলোর বেগটা নিচে বসিয়ে দিয়ে ভাগ করবে, ব্যাস উত্তর বেরিয়ে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো 3.4 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা আমি যে ফর্মুলায় করব সেটা হচ্ছে P = v²/r। সুতরাং P = v²/r যদি হয়, সুতরাং এখান থেকে এটা আমরা জানি যে তড়িৎ ক্ষমতা = বিভব প্রভেদের বর্গ বাই রোধ। তাহলে এখানে r = তাহলে কি পাচ্ছি? v²/p। এবার ধরা যাক, আমি ধরা যাক প্রথম বাতির রোধ সমান R1 ওহম, আর দ্বিতীয় বাতির রোধ কত? R2 ওহম ধরে নিলাম। এবার প্রথম বাতির দেখো বিভব প্রভেদ V1 সমান কত? 220 ভোল্ট, আর P1 সমান দেখো 60 ওয়াট, আর দ্বিতীয় বাতির V2 সমান কত? 110 ভোল্ট, আর P2 ক্ষমতা সমান দেখো 60 ওয়াট। তাহলে প্রথম বাতিটির রোধ R1 সমান তাহলে কত হবে? 220 তার বর্গ বাই 60। এই যে দেখতেই পাচ্ছ v²/p, এই যে v²/p। আর দ্বিতীয়টার রোধ R2 সমান কত হবে? 110 এর বর্গ বাই 60। সুতরাং এই দুটোকে এইবার তুলনা করো, তাহলে R1/R2 সমান কত হবে? 220 তার বর্গ বাই 60। এবার তার নিচে এইটা আসবে, তার নিচে এটা আসলে উল্টে যাবে, উল্টে 60 উপরে যাবে, আর নিচে 110 তার বর্গ। 60 কেটে গেল। সুতরাং R1:R2 সমান 220 × 220 বাই 110 × 110। এটা কাটলো 2 দিয়ে, এটা কাটলো 2 দিয়ে, তাহলে হলো কত? 4/1। সুতরাং আমরা লিখতে পারি ফাইনালি R1:R2 সমান তাহলে কত হলো? 4:1। বোঝা গেল অঙ্কটা? বোঝা গেল? দেখো ফর্মুলাটা হচ্ছে রোধ সমান বিভব প্রভেদের বর্গ v²/p। এখন এখানে বিভব প্রভেদও দেওয়া আছে, তড়িৎ ক্ষমতাও দেওয়া আছে। জাস্ট প্রথমটার আমি রোধ R1 ধরেছি, তাহলে R1 সমান এর যেহেতু বিভব প্রভেদ 220 বলতে 220² / 60, এই যে P1 60, আর এরটা আবার 110 ভোল্ট আর 60 ওয়াট, তাহলে R2 দ্বিতীয়টার রোধ R2 সমান 110² / 60। এবার যেহেতু বলেছে প্রথম বাতি আর দ্বিতীয় বাতিটির রোধের অনুপাত নির্ণয় করো, স্বাভাবিকভাবে দুটো রোধের অনুপাত বের করে ফেলেছি, এই যে R1/R2। তাহলে স্বাভাবিকভাবে এইটা বাই এইটা হবে, তাহলে এইটা বাই এইটা হলে 60 কেটে গেল, আর 220² আর 110² করলে আলটিমেটলি হচ্ছে 4/1। দেয়ারফর R1:R2 সমান 4:1। ওকে, বুঝে গেলে? বুঝতে পারলে? কোনো প্রবলেম? খুব সহজ সুন্দর অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বহু জায়গায় দেখতে পেয়েছি, বহু জায়গায়, এবং এটা মাধ্যমিক পরীক্ষায়ও বিগত সালগুলোতে এসছে। তো এই প্রশ্নটা কিন্তু, এই অঙ্কটা কিন্তু ভালো করে রেডি করো চলতরিৎ থেকে। চলো নেক্সট দেখি কি প্রশ্ন আছে। দেখো প্রশ্ন
3.5 হবে। এটা প্রশ্ন এবং তার উত্তর দুটোই সুন্দর করে লিখে দিয়েছি, আমি সুন্দর করে লিখে দিয়েছি। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে উত্তরটা সুন্দর করে লিখে নিও। এই প্রশ্নের উত্তরটা কিন্তু সব বইয়ে সঠিকভাবে পাওয়া যায় না। দেখো, চিনি বা গ্লুকোজ সমযোজী হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয় কেন? কেন এই কথাটা বললো? কারণ আমরা সাধারণত জানি সমযোজী যৌগ যারা হয় তারা জলে অদ্রাব্য হয়। তাহলে চিনি বা গ্লুকোজ তো সমযোজী যৌগ, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে চিনি বা গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হলো কেন? দেখো, সুন্দর করে এখানে উত্তর লিখে দিয়েছি। জল একটি ধ্রুবীয় বা পোলার দ্রাবক। এর অক্সিজেন পরমাণু মৃদু ঋণাত্মক আধানযুক্ত এবং দুটি হাইড্রোজেন পরমাণু মৃদু ধনাত্মক আধানযুক্ত। এটা একটু বুঝিয়ে দিই, চলো বুঝিয়ে দিই ব্যাপারটা কি। এই দেখো, আমি জলের অণু স্ট্রাকচার আঁকলাম, জলের অণুর গঠন আঁকলাম। এখানে দেখতেই পাচ্ছ যে দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত। এখন এই যে ও আর এইচ এর মধ্যে এই যে সমযোজী এক বন্ধন, তাহলে সমযোজী এক বন্ধন মানে কটা ইলেকট্রন তোমরা জানো? দুটো ইলেকট্রন। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা তো সমান নয়, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। স্বাভাবিকভাবে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন, তোমরা জানো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? বন্ধন সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। তাহলে অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে বেশি করে টানবে, এই বন্ধনের ইলেকট্রনকেও নিজের দিকে বেশি করে টানবে। তাহলে স্বাভাবিকভাবে এই ইলেকট্রনগুলো যদি অক্সিজেনের দিকে সরে যায়, হাইড্রোজেনের থেকে দূরে চলে যায়, তাহলে অক্সিজেনে একটা চার্জ তৈরি হবে। কি চার্জ? একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। অর্থাৎ অক্সিজেনে একটা মেরু তৈরি হবে। কি মেরু? ঋণাত্মক মেরু। আর হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রনগুলো দূরে চলে যাচ্ছে, তাহলে হাইড্রোজেনেরও একটা মেরু তৈরি হবে। প্রত্যেকটা হাইড্রোজেনের একটা মেরু তৈরি হবে, ধনাত্মক মেরু। এই যে বললো, এর অক্সিজেন পরমাণু মৃদু ঋণাত্মক আধানযুক্ত, এই যে দেখতেই পাচ্ছ, এবং দুটি হাইড্রোজেন পরমাণু মৃদু ধনাত্মক আধানযুক্ত। হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এই যে যদি কোনো যৌগের মধ্যে এরকম দুটো মেরু, পজিটিভ আর নেগেটিভ মেরু সৃষ্টি হয়, তখন তাকে কি বলা হয়? ধ্রুবীয় বা পোলার যৌগ। মনে রেখো। আর যাদের মধ্যে এটা সৃষ্টি হয় না, তারা হচ্ছে অধ্রুবীয় বা নন পোলার যৌগ। ক্লিয়ার? আচ্ছা, অন্যদিকে দেখো, চিনি বা গ্লুকোজের অণুতে চিনি কি? চিনি হচ্ছে C12H22O11 আর গ্লুকোজ হচ্ছে C6H12O6। এই দুটোর মধ্যেই কিন্তু হাইড্রক্সিল গ্রুপ আছে, OH গ্রুপ আছে। এখন OH গ্রুপ মূলক উপস্থিত, OH বন্ধনের ও পরমাণুটি, তাহলে দেখো ও আর এইচ স্বাভাবিকভাবে আবার সেই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন ও এর দিকে চলে আসছে, ও নেগেটিভ আর এইচ পজিটিভ। তাহলে OH বন্ধনের ও পরমাণুটি তড়িৎ ঋণাত্মক, এইচ পরমাণু তড়িৎ ধনাত্মক হওয়ায় OH বন্ধনটি পোলার হয়। স্বাভাবিকভাবে OH বন্ধনটা কি হবে? পোলার হবে। দুটো মেরু তৈরি হয়েছে। এর ফলে জলের ঋণাত্মক অক্সিজেন পরমাণু কি করবে? চিনির ধনাত্মক এইচ, তাহলে এই যে তোমার চিনি বলো বা গ্লুকোজ বলো, তাদের এই যে OH এর, তাহলে অক্সিজেনের জলের এই যে নেগেটিভ তড়িৎগ্রস্ত অক্সিজেন কি করবে? এই চিনি বা গ্লুকোজের OH এর এইচ যেহেতু পজিটিভ, একে আকর্ষণ করবে। এদের মধ্যে দেখো বলছে মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, যে কারণে চিনি বা গ্লুকোজ জলে দ্রবীভূত হয়ে যায়। বোঝা গেল? যদিও এটি সমযোজী যৌগ। ক্লিয়ার? জলের পজিটিভ পোল নেগেটিভ পোল আছে। আবার দেখো, জলের এই হাইড্রোজেনটা পজিটিভ, এ আবার OH মূলকের কাকে আকর্ষণ করবে? এ আবার OH মূলকের অক্সিজেনকে আকর্ষণ করবে। তাহলে জলের অক্সিজেন আকর্ষণ করছে চিনি বা গ্লুকোজের কাকে? হাইড্রোজেনকে। আবার জলের হাইড্রোজেন অক্সিজেন আকর্ষণ করছে চিনি বা গ্লুকোজের কাকে? অক্সিজেনকে। যে কারণে ওরা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয়। বোঝা গেল? এটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আর পরীক্ষায় আসলে কিন্তু মূল উত্তর লিখবে এইটুকু। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট চলো, CO2 লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। CO2, আচ্ছা, সি এর এইগুলো তো প্রথমে লিখে নিতে হয়, এটা তোমাদেরই সুবিধা লিখে নিলে। সি এর পারমাণবিক সংখ্যা কত? সি এর পারমাণবিক সংখ্যা 6। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। স্বাভাবিকভাবে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সি এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,4, প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 4টে। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হবে 2,6। ক্লিয়ার? তাহলে এইবার লুইস ডট ডায়াগ্রাম আঁকতে গেলে তোমরা সব সময় জানো শেষ কক্ষপথের ইলেকট্রনটাই প্রয়োজন পড়ে, ভেতরের ইলেকট্রন প্রয়োজন পড়ে না। এইবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি প্রথমে দেখো এখানে কার্বনটাকে লিখলাম। সর্বশেষ কক্ষপথে কটা আছে? 4টে। এই দেখো 1, 2, 3, 4, ব্যাস 4টে ইলেকট্রন লিখলাম। আচ্ছা, আর দুদিকে অক্সিজেন রাখলাম। অক্সিজেনের কটা? 6টা। 1, 2, 3, 4, 5, 6। ওকে। আবার এখানেও অক্সিজেন রাখলাম। 1, 2, 3, 4, 5, 6। যাই হোক, রাখো, কোনো অসুবিধা নেই। এইবার দেখো,
এই অক্সিজেন কি করলো, দুটো ইলেকট্রন দিল, এই যে দুটো ইলেকট্রন দিল। স্বাভাবিকভাবে যেহেতু সমযোজী বন্ধন, কার্বনও কি করবে, দুটো ইলেকট্রনই দেবে। তাহলে অক্সিজেন তার দুটো ইলেকট্রন দিল, কার্বনও এর এদিকের দুটো ইলেকট্রন দিয়ে দিল। আবার এদিকেও অক্সিজেন দুটো ইলেকট্রন দিল, স্বাভাবিকভাবে কার্বন তার এই দুটো ইলেকট্রন দিয়ে দিল। এবার দেখো, এইবার কি হলো, কার্বনটাকে মাঝখানে রাখলাম, কার্বনটাকে মাঝখানে রাখার পর এই যে, তাহলে এর দুটো ইলেকট্রন, কার্বনের দুটো ইলেকট্রন, আর এই অক্সিজেনের থেকে দুটো ইলেকট্রন এখানে লিখলাম। এখানেও কার্বনের দুটো ইলেকট্রন, অক্সিজেন দুটো ইলেকট্রন এখানে লিখলাম। ক্লিয়ার? এইবার দেখো, এই অক্সিজেনের ছিল কটা, 1 2 3 4 5 6, দুটো দিয়ে দিয়েছে। তাহলে এখনো দুটো চারটে ইলেকট্রন রয়ে গেল। এই এক একটাকে পেয়ার বলছে, জোড়, এগুলোকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার অফ ইলেকট্রন বলা হয়। ক্লিয়ার? এদিকের অক্সিজেনেরও তাই থাকবে, 6টার মধ্যে দুটো দিয়েছে, তাহলে 4টে। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এইবার দেখো, এইবার যেটা করছি সেটা হলো এই অক্সিজেন, এই হলো একই রকমভাবে এই অক্সিজেনও এই নিল, আর মাঝখানে ব্যাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এবার দেখো তো। এবার দেখো অক্সিজেনের কাউন্ট করো তো, 1 2 3 4 5 6 7 8, তাহলে অক্সিজেনের কটা ইলেকট্রন হয়ে গেছে 8টা। কার্বনের কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, কার্বনের হয়ে গেছে 8টা। এই অক্সিজেনের কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, হয়ে গেছে 8টা। এইবার এটাকে যদি বন্ধনে লিখি তাহলে কীরকম হবে, অক্সিজেন আর কার্বনের মধ্যে দেখো 4টে ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন তাহলে দ্বিবন্ধন হয়। কার্বন এখানেও দেখো 4টে ইলেকট্রন আছে, দ্বিবন্ধন হয়। আর লোন পেয়ারগুলো এখানে লিখে নাও, বেশ হয়ে গেল। বোঝা গেল? এইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লুইস ডট ডায়াগ্রাম। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। আচ্ছা, এইবার দেখো 3.6 সোডিয়াম ফ্লোরাইডের গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, সোডিয়ামের, তার আগে দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি সেটা জানতে হবে আমাদের। প্রথম জানতে হবে সেটা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1। এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ, এটা এম কক্ষপথ। বেশ। আর ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কত, ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা 9, তাহলে 9 হলে 2,7। ঠিক আছে, কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 7টা। এইবার ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে সোডিয়াম তার সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন কটা, 1টা, আর ফ্লুরিনের সর্ববিস্ত কক্ষপথে 7টা। এখন সোডিয়াম একটা কি, সোডিয়াম একটা ধাতু, প্রথমেই বুঝে নাও সোডিয়াম ধাতু আর ফ্লুরিন কি, অধাতু। এখন ধাতু আর অধাতুর মধ্যে কি ধরনের বন্ধন তৈরি হবে, স্বাভাবিকভাবেই অবশ্যই এটা লিখে নিতে পারো, বন্ধন তৈরি হবে যেটা এদের মধ্যে, বন্ধন তৈরি হবে অবশ্যই কি বন্ধন, অবশ্যই আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, তাই তো? একটি ধাতু অধাতুর মধ্যে আয়নীয় বন্ধনই তৈরি হয়। আচ্ছা, এইবার দেখো, এইবার সোডিয়াম কি করলো, ভালো করে খেয়াল করো। সোডিয়াম তার যে সর্ববিস্ত কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, সে তো ছেড়ে দিতে চাইবে। সে ছেড়ে দিয়ে কি করবে, এল কক্ষপথের এই 8টা ইলেকট্রন শো করতে চাইবে অষ্টকপূর্তি। তাহলে সোডিয়াম তার শেষ কক্ষপথের এই 1টা ইলেকট্রন আছে। আর ফ্লুরিন দেখো শেষ কক্ষপথে কটা, 7টা ইলেকট্রন আছে। তাহলে 1 2 3 4 5 6 7। এবার কি হলো, সোডিয়াম 1টা ইলেকট্রন কাকে দিয়ে দেবে, ফ্লুরিনকে দিয়ে দেবে, তাই না? সোডিয়াম 1টা ইলেকট্রন ফ্লুরিনকে দিলে সোডিয়ামের শেষ কক্ষপথে 8টা দেখাতে পারবে। আবার ফ্লুরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, ও 1টা ইলেকট্রন যদি সোডিয়ামের থেকে পায় তাহলে তার উপকার হবে, তার সর্ববিস্ত কক্ষপথে 8টা হয়ে গেল। তাহলে সোডিয়াম ইলেকট্রন বিন্যাসে 1টা ইলেকট্রন দেওয়ার পর সোডিয়াম হয়ে গেল কি, Na+। কেন, একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে তো ক্যাটায়ন তৈরি করবে, Na+, তখন তার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল দেখো 2,8। তাহলে নিকটবর্তী নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, তাই তো? এইবার দেখো ফ্লুরিন কি করলো, ফ্লুরিন 1টা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে 1 2 3 4 5 6 7 আর একটা এর থেকে নিয়ে F-। এটা ক্যাটায়ন আর এর ইলেকট্রন বিন্যাস কি হলো 2,8। এও নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, তাই তো? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তারপরে স্বাভাবিকভাবেই Na+ আর F-, এই দুটোর মধ্যে একটা স্থির তড়িতাকর্ষণ বলের দ্বারা এরা পাশাপাশি অবস্থান করবে, যেটাকে আমরা কি যৌগ বলবো, যেটাকে আমরা বলবো সোডিয়াম ফ্লোরাইড। বোঝা গেল ব্যাপারটা, NaF। ক্লিয়ার?
পরিষ্কার আরেকবার বুঝিয়ে দিই, শরীরের ইলেকট্রনের 2 8 1, তাহলে একটা ইলেকট্রন ছাড়ার প্রশ্ন, এ ছাড়বে, আর ধাতুরা সর্বদা ইলেকট্রন ছাড়ে, তোমরা জানো একটা ছাড়লেই অষ্টকপূর্তি দেখাতে পারবে। ফ্লোরিন অধাতু, ওর 2,7, ওর সর্ববিস্ত কক্ষপথে একটা ইলেকট্রন ঘাটতি আছে অষ্টকপূর্তির থেকে, তো ও একটা গ্রহণ করবে, তাহলে বন্ধন তৈরি হবে অবশ্যই আয়নীয় বন্ধন, বুঝতেই পারছো ধাতু অধাতু। এবার সোডিয়াম কি করলো, সর্ববিস্ত কক্ষপথের একটা ইলেকট্রন কাকে, ফ্লোরিনকে দিয়ে দিল, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যাওয়ার ফলে Na+ তৈরি হলো, আর ফ্লোরিন একটা ইলেকট্রন নেওয়ার ফলে F- তৈরি হলো। এবার প্লাস আর মাইনাস ক্যাটায়ন আয়নের মধ্যে কি হবে, স্থির তড়িতাকর্ষণ বল কাজ করবে, ওরা একটা আয়নীয় যৌগ তৈরি করবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, অথবা অষ্টক সূত্রটি বিবৃত করো। এক্ষুনি যেটা তোমাদের আমি বোঝালাম যে প্রত্যেকটা মৌল তার সর্ববিস্ত কক্ষপথে সর্বদা 8টি ইলেকট্রন রাখতে চায়। স্বাভাবিক, দেখো এখানে কি লিখেছি আমি, অষ্টক সূত্রটি কি লিখেছি, রাসায়নিক সুস্থিরতা লাভ করার জন্য বিভিন্ন মৌলের, এখানে হাইড্রোজেন আর লিথিয়াম ব্যতীত, কেন ব্যতীত বলেছি, এদের সর্ববিস্ত কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে না, এরা সর্ববিস্ত কক্ষপথে 2টো ইলেকট্রন রাখতে চায়, লিথিয়ামে 2টো থাকে, আর হাইড্রোজেন কটা রাখতে চাই, হাইড্রোজেন সর্বদা 2টো ইলেকট্রন সর্ববিস্ত কক্ষপথে রাখতে হয়। এটাকে কি বলে, এটাকে এ প্রসঙ্গে বলে দিই, এটাকে বলা হয় দ্বৈত পূর্তি, ডুপ্লেট। ঠিক আছে, যাই হোক, হাইড্রোজেন আর লিথিয়াম ব্যতীত বাকি সমস্ত মৌলের কটা ইলেকট্রন রাখতে চায় সর্ববিস্ত কক্ষপথে, বাকি যত মৌল আছে সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন রাখতে চায় 8টি। যাই হোক, দেখো রাসায়নিক সুস্থিরতা লাভ করার জন্য বিভিন্ন মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়াকালে তাদের যোজন কক্ষে বা যোজ্যতা কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সর্ববিস্ত কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করে এবং নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। এটাকেই বলা হয় অষ্টক সূত্র। এক্ষুনি তোমাদের যেটা বোঝালাম, এক্ষুনি বোঝালাম সেটা বুঝিয়ে দিই। সোডিয়াম তার শেষ ইলেকট্রন কি ছিল, 2 8 1, তাহলে 2 8 1 থাকলে তো হবে না, তার শেষ কক্ষপথে 8টা দেখাতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই সোডিয়ামের টেন্ডেন্সি কি, সোডিয়ামের টেন্ডেন্সি হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দাও, এই যে বলছে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে ছেড়ে দিয়ে কি হলো Na+, তখন তার ইলেকট্রন বিন্যাস কি হলো 2,8। দেখো এইটাই কিন্তু মূল উদ্দেশ্য। আবার একই রকমভাবে ফ্লোরিন, তার কি ছিল 2,7, সে কি করলো, সে ওই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করলো, করে কি তৈরি করলো F-, তার ইলেকট্রন বিন্যাস কি হলো ব্যাস F9। তাহলে এখানে Na+ ও সুস্থিরতা লাভ করলো, F- সুস্থিরতা লাভ করলো, তাহলে Na একটা ইলেকট্রন বর্জন করে Na+ তৈরি করলো, সে আগের থেকে সুস্থিত হয়ে গেল, F ওই ইলেকট্রনটা গ্রহণ করে সুস্থিত হয়ে গেল। ক্লিয়ার? এটা গেল তোমার, এটা বোঝালাম কি বন্ধন, আয়নীয় দিয়ে। এবার তুমি বলবে স্যার সমযোজী বন্ধনের ক্ষেত্রে অষ্টক সূত্র মানা হয়? অবশ্যই মানা হয়। যেমন দেখো একটা উদাহরণ দেখো, কার্বন, মিথেনের ক্ষেত্রে কি হয়, মিথেনের ক্ষেত্রে আমরা জানি 4টে হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে, 4টে হাইড্রোজেন যুক্ত থাকে। এবার প্রত্যেকটা দেখা গেল 2টো করে ইলেকট্রন, একটা হাইড্রোজেন দিয়েছে, একটা কার্বন দিয়েছে। এবার দেখো তো প্রত্যেকটা হাইড্রোজেনের কটা ইলেকট্রন, 2 2 2 2। এবার যেহেতু ব্যতিক্রম বলেছি, হাইড্রোজেনের 2টো থাকলেই ও খুশি, হাইড্রোজেন হলো, কিন্তু কার্বনের খেয়াল করো 2 2 2 2 8টা, তাহলে কার্বনের সর্ববিস্ত কক্ষপথে 8টা, অষ্টকপূর্তি হয়ে গেছে। তাহলে কি বলছে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন অর্থাৎ আয়নীয় বন্ধনের ক্ষেত্রে, অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে, এই যে ইলেকট্রন জোড় গঠন করেছে মাধ্যমে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করে এবং নিষ্ক্রিয় গ্যাসে পরমাণুর মতন ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে, এটাকেই বলা হয় অষ্টক সূত্র। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অষ্টক সূত্রের ব্যতিক্রম কি নেই? হ্যাঁ, অষ্টক সূত্রের ব্যতিক্রমও রয়েছে, যেমন BF3, বোরন ট্রাইফ্লোরাইড। এখানে প্রত্যেকটা ফ্লোরিন পরমাণুর অষ্টকপূর্তি হলেও কেন্দ্রীয় বোরন পরমাণুর সর্ববিস্ত কক্ষপথে কিন্তু 6টা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম, মনে রেখো। এছাড়াও রয়েছে SF6, হ্যাঁ, PCl5, এই সমস্ত যৌগেও কিন্তু অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো 3.7 এর প্রশ্ন, H2S কে শুষ্ক করতে গাঢ় H2S উপর অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে এই প্রশ্নটা তৈরি করো। দেখো সুন্দর করে আমি লিখে দিয়েছি এখানে, পরীক্ষাগারে H2S গ্যাস শুষ্ক করতে গাঢ় H2S উপর ব্যবহার করা হয় না, কারণ গাঢ় H2S উপর একটি জারক অ্যাসিড এবং H2S একটি তীব্র বিজারক পদার্থ। তাই তীব্র জারক ধর্মের জন্য গাঢ় H2S উপর উৎপন্ন H2S কে জারিত করে হলুদ বর্ণের সালফারে অদক্ষেপ উৎপন্ন করে এবং নিজে সালফার ডাইঅক্সাইডে বিজারিত হয়। ভালো করে দেখো, H2S যেটা উৎপন্ন H2S আমি H2S উপর দিয়ে শুষ্ক করার জন্য যদি ব্যবহার করি, H2S উপর তার তীব্র জারক যেহেতু তীব্র একটি জারক অ্যাসিড, তার তীব্র জারক ধর্মের জন্য কি করে, H2S কে দেখো জারিত করে হলুদ বর্ণের সালফার অদক্ষেপ উৎপন্ন করে এবং H2S উপর নিজে কি করে, নিজে সালফার ডাইঅক্সাইডে বিজারিত হয়। ভালো করে বোঝার চেষ্টা করো, H2S কে সালফারে জারিত করে দিল আর নিজে বিজারিত হয়ে SO2 উৎপন্ন করলো। স্বাভাবিকভাবেই আমি উৎপন্ন H2S কে শুষ্ক করার কাজে এই গাঢ় H2S উপর কেন ব্যবহার করব, কারণ তাহলে তো আমার উৎপন্ন H2S টাই নষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে H2SO4 এর তীব্র জারণ ধর্মের জন্য এটা ব্যবহার করা হয় না। খুব সুন্দর করে লিখে দিলাম, ভালো করে রেডি করো। ইকুয়েশনটা খুব সহজ সুন্দর ইকুয়েশন দিলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা ওয়েটেজ অনেক বেশি হয়, খুব সুন্দরভাবে পুরো প্রশ্নটা কমপ্লিট হয়। তাই ছোট্ট ইকুয়েশন, এটা ভালো করে একটু প্র্যাকটিস করো, পরীক্ষায় আসলে লেখার চেষ্টা করো। তবে একটা কথা সবসময় তোমাদের আমি বলি, 100% কনফিডেন্ট থাকলে তবে ইকুয়েশন লিখতে যাবে। ইকুয়েশনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকলে, যদি কিছুটা মনে পড়ছে না, হয়তো সেই সময় লিখতে গিয়ে কিছু ভুল হবে বলে মনে হচ্ছে, তখন সেটা বাদ দিয়ে শুধু তথ্যটা লিখে দিও, তাহলেও হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট 3.8 দেখো, বলছে লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। এটাও সুন্দর করে লিখে দিলাম। তামা এবং লোহার মধ্যে লোহার তড়িৎ ধনাত্মকতা বেশি হওয়ায় লোহার তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরে অবস্থান করে, তাই লোহার সক্রিয়তা অপেক্ষাকৃত বেশি হয়। তাই লোহার পাত্রে, তাহলে দেখো ধাতুর সক্রিয়তা শ্রেণী তো তোমাদের আমি বুঝিয়েছি, একাধিকবার বুঝিয়েছি। ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কি বলেছি, যে ধাতু যত উপরে থাকে, ধরা যাক ABCD, আমি 4টে ধাতু নিলাম। এবার কি দেখতে পাচ্ছ তোমরা এখানে, A সব থেকে উপরে আছে, তারপর B, তারপর C, আর সব থেকে নিচে আছে D। তাহলে সব থেকে সক্রিয় ধাতু কোনটা, এখানে A, তারপরে B, তারপরে C, আর সবচেয়ে কম সক্রিয় ধাতু হচ্ছে D। ক্লিয়ার? এবার বোঝা গেল ব্যাপারটা। এইবার স্বাভাবিকভাবেই দেখো তামা আর লোহার মধ্যে লোহার তড়িৎ ধনাত্মকতা সর্বদাই তামার থেকে বেশি। তাহলে লোহা কিন্তু আয়রন কপারের থেকে অনেক উপরে অবস্থান করে। ক্লিয়ার? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে। তাহলে স্বাভাবিকভাবে যে যত উপরে, তাহলে কি বললাম, সেই ধাতু তত সক্রিয়। তাহলে Fe আর Cu এর মধ্যে সক্রিয় ধাতু কোনটা, Fe। এইবার দেখো এখানে কপার কি করেছে, সালফেটের সঙ্গে যুক্ত হয়ে কপার সালফেট উৎপন্ন করে বসে আছে। এবার যার ক্ষমতা বেশি সে নিশ্চয়ই একা থাকবে না, তাই তো? সে আসলো, কি করলো, কপার দুর্বল তাকে দূর করে দিল। কপার দুর্বল তাকে দূর করে দিয়ে নিজে SO4 কে যুক্ত হলো, কারণ SO4 নেগেটিভ চার্জড। নেগেটিভ SO4 মানে কি, SO4 মানে হচ্ছে ঋণাত্মক। স্বাভাবিকভাবেই আয়রন যেহেতু বেশি তড়িৎ ধনাত্মক, এই যে আয়রন বেশি তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য, তাহলে কপার নিশ্চয়ই সালফেটের সঙ্গে যুক্ত হবে না, যে বেশি তড়িৎ ধনাত্মক সে যুক্ত হবে, তাই তো? তাহলে FeSO4 উৎপন্ন করবে। তাই লোহার পাত্রে কপার সালফেটের জলীয় দ্রবণ রাখলে কি করবে, আয়রন কপারকে প্রতিস্থাপিত করে কি তৈরি করবে, ফেরাস সালফেট উৎপন্ন করবে। এবং বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? উল্টোটা যদি হয়, উল্টোটা কীরকম, উল্টোটা হচ্ছে যদি FeSO4 অর্থাৎ ফেরাস সালফেট দ্রবণে কপার রাখা হয়, তাহলে কি কোনো বিক্রিয়া ঘটবে? একদম না, কিচ্ছু বিক্রিয়া ঘটবে না। কেন বলো তো? কারণ Fe বেশি সক্রিয়, সে সালফেটের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ যার ক্ষমতা বেশি সে সালফেটকে নিয়ে বসে আছে। কপার দুর্বল, সে এসে Feকে সরানোর মতন তার কোনো ক্ষমতা নেই। ফলে মনে রেখো, ফেরাস সালফেট দ্রবণে কপার ধাতু যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কোনো রকম কোনো বিক্রিয়া প্রসিড করে না। কিন্তু উল্টোটা, কপার সালফেট দ্রবণে Fe দিলে কিন্তু বিক্রিয়া ঘটে, ধাতব কপার অধক্ষিপ্ত হয় আর ফেরাস সালফেট দ্রবণ তৈরি হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো, এটা প্রথম স্কুলের, যে দুটো স্কুল করব, প্রথম স্কুলের শেষ প্রশ্ন। পিতলের প্রধান উপাদান কি? দেখো, পিতলের প্রধান উপাদান, টু দ্য পয়েন্ট আনসার, পিতলের প্রধান উপাদান হচ্ছে তামা অর্থাৎ কপার। কেন? পিতলে দুটো ধাতু থাকে। কি কি থাকে? পিতলে থাকে তামা এবং দস্তা অর্থাৎ Cu এবং Zn। তামা কত থাকে? তামা থাকে 60 থেকে 80%, আর দস্তা থাকে কত? 20 থেকে 40%। বোঝা গেল? তাহলে তামা থাকে 60 থেকে 80%, আর দস্তা থাকে 20 থেকে 40%। ব্যাস, প্রথম প্রশ্ন। এবার দেখো আরেকটা প্রশ্ন বলেছে, ওই উপাদান মৌলের তুলনায় পিতলের বাড়তি সুবিধা কি? ওই উপাদান মৌলের তুলনায় পিতলের বাড়তি সুবিধা লেখো। বাড়তি সুবিধা হচ্ছে তামা অত্যন্ত নরম ধাতু, কিন্তু তামা দ্বারা গঠিত ধাতু সংকর পিতলের কাঠিন্য অনেক বেশি। তাহলে এটা সুবিধা হলো, তাই তো? বোঝা গেল তো ব্যাপারটা? যখন তামা একাকী হচ্ছে, তখন তামা কিন্তু অত্যন্ত নরম ধাতু, কিন্তু তামা যখন ধাতু সংকর পিতল তৈরি করছে, তার কাঠিন্য কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এটাই সুবিধা। ক্লিয়ার? তাহলে আর কি কোনো প্রশ্ন আছে দেখি? দেখো 3.9, এটাই হচ্ছে শেষ প্রশ্ন প্রথম স্কুলের। টেফলনের ব্যবহার আর ব্যাকেলাইটের একটি করে ব্যবহার। চলো, টেফলনের ব্যবহার। দেখো, উচ্চ তাপমাত্রা
উচ্চ তাপমাত্রা সহনশীল হওয়ার জন্য কি করা হয়, রান্না করার ননস্টিক বাসনপত্র তৈরিতে টেফলন ব্যবহৃত হয়। ওকে, এটা একটা ব্যবহার, এর লিখলাম। আচ্ছা, এবার চলে আসো ব্যাকেলাইট দিয়ে কি হয়, ব্যাকেলাইট দিয়ে বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুত হয়, সুইচ ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা। তাহলে চলো প্রথম স্কুল 268 পেজ, প্রথম স্কুলটি কমপ্লিট হলো। এবার আমরা সেকেন্ড স্কুলে ঢুকবো, লক্ষ্মণপুর হাই স্কুল। চলো, এবং এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি প্রত্যেককে, যে প্রথম প্রশ্নে যে প্রশ্নগুলো আছে খুব সুন্দর প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে খুব সুন্দর করে তৈরি করবে। একদম শেষে গিয়ে খালোর গোপীমোহন শিক্ষায়তনের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে এত সুন্দর একটি প্রশ্নপত্র ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। চলো এবার আমরা দ্বিতীয় স্কুলে প্রবেশ করছি। দেখো, লক্ষ্মণপুর পঞ্চানন হাই স্কুল এইচএস, তার প্রথম প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর দুটি উপায় লেখো। খুব সুন্দর করে আমি দুটো উপায় এখানে লিখে দিয়েছি, কারণ এই প্রশ্নের উত্তর যদি আমি লিখতে যেতাম তাহলে অনেক সময় লাগতো, সেই জন্য আগে থেকে সুন্দর করে আমার উত্তর লেখা আছে। স্ক্রিনশট নিয়ে লিখে নিও, খুব সুন্দর করে যত্ন নিয়ে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। যেমন 1, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তির ব্যবহার বাড়াতে হবে। তাহলে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর দুটো উপায়ের প্রথম উপায় এটা, ভীষণ গুরুত্বপূর্ণ উপায় এটা, ঠিক আছে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বাড়াতে হবে। 2 নম্বর যেটা, বনভূমিকে রক্ষা করতে হবে, নতুন করে বন সৃজন করতে হবে এবং কাঠের বিকল্প পদার্থের ব্যবহারকে জনপ্রিয় করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? বনভূমিকে একদিকে যেমন রক্ষা করব, যা বনভূমি রয়েছে তাকে যেমন রক্ষা করব, নতুন করে আবার বন সৃজন করব, ঠিক আছে, এবং কাঠের বিকল্প পদার্থের ব্যবহারকে জনপ্রিয় করে তুলতে হবে। তাহলে খুব সুন্দর করে দুটো পয়েন্ট কিন্তু আমি তোমাদের লিখে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো 3.2তে একটি অঙ্ক রয়েছে, স্থির ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 520 সিসি আয়তন দখল করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির তাপমাত্রা বাড়ালে গ্যাসটির আয়তন হয় 700 সিসি। তাহলে ডিগ্রি সেলসিয়াস এককে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। দেখো অঙ্কটাকে আমি কিভাবে ধরছি, তোমাদের বারে বারে যেটা বলি আমি, চাপ অপরিবর্তিত, এইটা আমাকে খেয়াল রাখতে হবে। যেই চাপ অপরিবর্তিত আর ভর অপরিবর্তিত দুটোই বললো, সঙ্গে সঙ্গে আমি ধরে নিলাম এটা কিসের সূত্র, চার্লসের সূত্র, তাই তো। তাহলে এই জায়গাটা ক্যাচ করতে হয়। তাহলে চার্লসের সূত্র মানে কি? চার্লসের সূত্র মানে আমরা জানি V1/T1 = V2/T2। ওকে, এবার এখানে সব লিখে নাও। V1 কত? V1 প্রাথমিক আয়তন, দ্যাট ইজ 520 সিসি। বেশ, T1 লিখে নাও। T1 কত? -13 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 273 - 13, ঠিক আছে। তাহলে 273 - 13 মানে কত হচ্ছে? 260 কেলভিন। আচ্ছা, V2 কত? V2 700 সিসি বলেই দিয়েছে, V2 700 সিসি, আর T2টা আমাদের বের করতে হবে। চলো বসিয়ে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে 520 বসিয়ে দিলাম, এখানে 260 বসিয়ে দিলাম, V2টা 700 বসিয়ে দিলাম। একদম সহজ অঙ্ক, ভীষণ সহজ অঙ্ক। তাহলে T2 সমান কত হলো? 700 × 260 / 520। তাহলে কত হচ্ছে? এটাকে 0 0 কেটে দিলাম, এটা 26কে 52 সঙ্গে 2 কাটলাম, তাহলে 350। তাহলে কত হচ্ছে? 350 কেলভিন। এখন T2 সমান 350 কেলভিন, কিন্তু খেয়াল করো উত্তর ডিগ্রি সেলসিয়াস এককে নির্ণয় করতে হবে বলেই দিয়েছে। তাহলে স্বাভাবিকভাবে সুতরাং নির্ণেয় অন্তিম উষ্ণতা তাহলে কত হবে? 350 থেকে 273 বিয়োগ করে দাও। তাহলে যেটা উত্তর বেরোবে কিসে? ডিগ্রি সেলসিয়াসে। 3 × 10 7, 8 × 15 7, তাহলে কত হলো? 77 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার?
কত উত্তর হলো 77 ডিগ্রি সেলসিয়াস। এই অঙ্ক আর বোঝানো, দ্বিতীয়বার আর বোঝালাম না, খুবই সহজ অঙ্ক, নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাই। পরের অঙ্কটা দেখো, অথবা আবার একটি অঙ্ক, যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 ATM চাপে 10 লিটার হবে সেই উষ্ণতাটি নির্ণয় করো। আবার বলছি যে যখনই আমি তোমাদের বলেছি গ্রাম নিয়ে কোনো অঙ্ক আসবে, গ্যাসের অঙ্ক, সঙ্গে সঙ্গে বুঝে যাবে আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে অঙ্কটা করতে হবে। এবার দেখো এখানে চাপও দেখো ATM এ রয়েছে, আয়তনও দেখো লিটারে রয়েছে। স্বাভাবিকভাবে পরিষ্কার দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল, এক হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের মাধ্যমে অঙ্কটাকে সলভ করতে হবে, দ্বিতীয়ত বুঝে গেলাম মোলার গ্যাস দ্রবক আর এর মান ধরবো কিসে, লিটার অ্যাটমসফিয়ারে, দ্যাট মিনস 0.082। ক্লিয়ার? তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি, পিভি সমান সমান এনআরটি, তাই তো? বা তাহলে কি বের করতে হবে, উষ্ণতা বের করতে হবে, বা পিভি সমান সমান এন মানে কি, ডব্লিউ বাই এম আরটি। ডব্লিউ মানে তোমরা জানো, বারবার আর বলছি না, গ্যাসের ভর, আর এম হচ্ছে গ্যাসের আণবিক ওজন। তাহলে এবার কি কি মান জানি আমরা, পি এর মান কত জানি, পি এর মান 2.56 ATM, এখানে বসিয়ে নাও। ভি এর মান কত জানি, ভি এর মান জানি 10 লিটার। আচ্ছা, এন মানে মোল সংখ্যা বের করে নাও, 28 গ্রাম নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন গ্যাসের ভর 28 গ্রাম বলে দিয়েছে, 28। আবার নাইট্রোজেনের আণবিক ওজন কত, এম, সেটাও আমরা জানি 28, তাহলে মোল সংখ্যা কত, 1। আচ্ছা, আর এর মান কত ধরবো, আর এর মান ধরবো 0.082, আর টি, ক্যাপিটাল টি কত, ক্যাপিটাল টিটাই বের করতে হবে। ওকে, চলো এবার পিভি সমান ডব্লিউ বাই এম আর টি, ভ্যালুগুলো বসিয়ে দিই। পিভি সমান সমান, তাহলে পি কত 2.56, ভি কত 10 লিটার, সমান সমান ডব্লিউ বাই এম, এই যে ভ্যালু আলাদা করে বের করে নিলাম, আলাদা করে কোনো দরকার নেই, 1, এখানে 1 বসিয়ে দাও, এটা এন এর মান আলাদা করে বের করে নিয়েছি আমি। আর কত, আর 0.082 ইন্টু টি, বোঝা গেল ব্যাপারটা? তাহলে টি সমান সমান তাহলে কত হবে, 2.56 ইন্টু 10 ডিভাইডেড বাই 0.082। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখে নিই, তারপর তোমাদের বসাচ্ছি এখানে। দেখো আমি ক্যালকুলেট করে নিলাম, ক্যালকুলেট করে নিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 312.19 কেলভিন। ব্যাস হয়ে গেল, 312.19 কেলভিন। সুতরাং লাস্টে এক লাইন লিখে দিতে পারো, সবসময় লিখে দিতে পারো। সুতরাং নির্ণেয় উষ্ণতা যেটা বের করতে পারি সেটা লাস্টে লিখে দেওয়াই ভালো, 312.19 কেলভিন। অঙ্কটা বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক, কিছু নেই কিন্তু সেরকম, প্রত্যেকটার মান দেওয়া আছে, শুধু এনটাকে বের করে নিতে হয়, সব সর্বদাই তাই হয়। গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ওজন এন বের করে নিয়েছি 1, এখানে ডব্লিউ বাই এম এখানে লিখলাম, এখানে বাইরে বের করে নিয়েছি বলে ওখানে সরাসরি বসিয়ে দিলাম, সব বসে গেল, টিটা বের করলাম, এটা বেরোলো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 3.3, চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। ওকে, দেখো আমি এখানে তোমাদের আলোক কেন্দ্রের সংজ্ঞাটা লিখে দিলাম, তারপরে বুঝিয়েও দিচ্ছি। কোনো উত্তল লেন্সের কোনো পৃষ্ঠে আলোকরশ্মি যদি এমনভাবে আপতিত হয় যে অপর পৃষ্ঠ থেকে প্রতিসরণ হওয়ার পর অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তবে ওই রশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ওই উত্তল লেন্সের আলোক কেন্দ্র। বুঝে নাও, ধরো আমি এখানে একটা উত্তল লেন্স আঁকলাম, এবার উত্তল লেন্সের এইটা প্রধান অক্ষ, এটা হচ্ছে উত্তল লেন্সের প্রধান অক্ষ। বেশ, এবার এই লেন্সের ধরা যাক এইভাবে এসে কোনো আলোকরশ্মি আপতিত হলো, এইভাবে কোনো আলোকরশ্মি এসে এই লেন্সের উপর আপতিত হলো। এবার লেন্সের মধ্যে দিয়ে গেল, লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ থেকে প্রতিসৃত যখন হলো, নির্গত হওয়ার সময় তা আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়। দেখো এই যদি আপতিত রশ্মি হয় আর এই যদি নির্গমন রশ্মি হয়, তাহলে এবার খেয়াল করো, আপতিত রশ্মি আমার নির্গত হওয়া রশ্মিটা পরস্পরের সমান্তরাল না, পরস্পরের এটাকে যদি এরকম বর্ধিত করো, দেখো পরস্পর সমান্তরাল হচ্ছে তো, সমান্তরাল। তখন ওই রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলে আলোক কেন্দ্র। বোঝার চেষ্টা করো। এবার যদি উত্তল লেন্সে যদি আমি এরকম হতো, উত্তল লেন্সে আলোক রশ্মিটা এইভাবে এসে পড়লো, লেন্সের মধ্যে দিয়ে গিয়ে উল্টো দিক দিয়ে এরকমভাবে বেরোলো, তাহলে দেখো এই রশ্মিটা আর এই রশ্মিটা কি পরস্পর সমান্তরাল? নিশ্চয়ই সমান্তরাল নয়। সমান্তরাল বুঝতেই পারছো, সমান্তরাল কাকে বলে, এইরকমভাবে দুটো রশ্মি সমান্তরাল হয়। তাহলে দেখো এই রশ্মিটা দেখতেই পাচ্ছ, এই সোজা এরকমভাবে টানো, এটা এরকম টানো, আর এটাকেও এরকম টানো, দেখো পরস্পর সমান্তরাল, দেখতে পেয়েছো? সমান্তরাল। তাহলে
আর একবার বলে দিই লাস্ট, উত্তল লেন্সের কোনো পৃষ্ঠে আলোকরশ্মি যদি এমনভাবে এসে আপতিত হয় যে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় সেই নির্গত রশ্মিটা আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তবে ওই রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলে ওই লেন্সের আলোক কেন্দ্র। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন চলো। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে অতএব প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিচ্ছুরণে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম চ্যুতি হয় কোন দুটি বর্ণের আলোক রশ্মির? এটা খুবই কমন কোয়েশ্চেন, আমরা জানি যে প্রিজম একটি প্রতিসারক মাধ্যম। এখানে সাদা আলো এসে পড়লো, সাদা আলো এসে পড়লে সাদা বর্ণের আলোর মধ্যে 7টি বর্ণ থাকে, নিউটন প্রমাণ করেছিলেন। তাহলে এইবার এই 7টি বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন হয়ে যায় প্রিজমের মধ্যে, যে কারণে এই প্রিজম অতিক্রম করতে বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন সময় লাগে, যে কারণে এখান থেকে এরা বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ এদের বিচ্ছুরণ ঘটে। যে কারণে এখানে দেখো এই আলোকরশ্মিগুলোর 1, 2, 3, 4, 5, 6, 7 এরকমভাবে বিচ্যুতি ঘটে। ক্লিয়ার? এটা হচ্ছে সাদা আলো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। সাদা আলো ঢুকলো, এবার এখান থেকে বিচ্ছুরণ হয়ে গেল, তাহলে এটা প্রিজম, তাই তো? এটা প্রিজম, এখানে বিচ্ছুরণ হয়ে গেল। এইবার সব থেকে সোজা বেরিয়ে যায় যেটার বিচ্যুতি সব থেকে কম হয়, অর্থাৎ এই সাদা আলোটা যাওয়ার কথা ছিল কোথায়? এরমভাবেই যাওয়ার কথা ছিল, তাহলে সব থেকে কম বিচ্যুতি ঘটে, অর্থাৎ প্রায় সোজা পথে বেরিয়ে যায় কে? লাল। অর্থাৎ সব থেকে চ্যুতি কম হয়, তাহলে সব থেকে এখানে উত্তরটা লিখবে কি? এত আঁকা টাকার তো দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু করছি। সব থেকে চ্যুতি কম কার? সব থেকে চ্যুতি কম হচ্ছে লাল বর্ণের। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, আর সব থেকে বেশি বিচ্যুতি অর্থাৎ সব থেকে নিচে যেটা থাকে, সব থেকে নিচে হচ্ছে বেগুনি, কারণ পুরো ব্যাপারটা বেনিয়া সহকলা ফর্ম করে, তোমরা জানো। ভিভজিওর বা রেড উপরে আর ভায়োলেট নিচে, বেনিয়া সহকলা। তাহলে সব থেকে বেশি বিচ্যুতি হয়, এই পথে যাওয়ার কথা ছিল, সব থেকে বেশি বেঁকে যায় কে? বেগুনি। তাহলে সব থেকে চ্যুতি বেশি, সব থেকে চ্যুতি বেশি কার? বেগুনি। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এ প্রসঙ্গে বলে দিই, লাল বর্ণের আলোর বেগ সব থেকে বেশি। এগুলো প্রসঙ্গক্রমে বলে দিচ্ছি তোমাদের। লাল বর্ণের বেগ সর্বোচ্চ, আর বেগুনি বর্ণের বেগ সর্বনিম্ন। ক্লিয়ার? লাল বর্ণের বেগ সর্বোচ্চ, বেগুনি বর্ণের বেগ সর্বনিম্ন। আরও একটা কথা বলে দিই, লাল বর্ণের প্রতিসরাঙ্ক কি হবে? সর্বনিম্ন। তাহলে প্রতিসরাঙ্ক সর্বনিম্ন, আর বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ। ক্লিয়ার? কারণ প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। চলো নেক্সট প্রশ্নে কি আছে দেখি। নেক্সট প্রশ্ন 3.4-এ তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। আমি এটাকে অন্তত এতগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট দিতেই পারি, কারণ এই প্রশ্নটা কিন্তু চলতড়িৎ থেকে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ভালো করে তৈরি করো। ঠিক আছে? সূত্রগুলি লেখো। দুটো সূত্র আছে, সূত্রের বিবৃতি লিখতে হবে, ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। পরীক্ষাতে তোমাদের এইভাবেই আসবে, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো বা সূত্রগুলি লেখো, এইভাবে আসবে। জাস্ট সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি, এইটুকু লিখলেই যথেষ্ট, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। এই সূত্রের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, শুধু বিবৃতি দিলেই যথেষ্ট। দেখো কি বলছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। অর্থাৎ কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে কি হয়, যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে তাহলে ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই পরিবর্তন, আবিষ্ট হওয়া মানে সৃষ্টি হয় আর কি। এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে, অর্থাৎ এই চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ চলতে থাকে, এই আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ বর্তমান থাকে, ততক্ষণ থাকে। বোঝা গেল? ক্লিয়ার? কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত, একদম মুখস্থ করে নিও, একটু বুঝে বুঝে মুখস্থ করে নিও, তাহলেই হবে। বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের যদি কোন পরিবর্তন ঘটে, তবে ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বলের আবেশ ঘটে, এবং এই চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণই ওই আবিষ্ট তড়িৎচালক বল বর্তমান থাকে। 2 নম্বর দেখো, মান সংক্রান্ত বলছে, এটা সৃষ্টির কারণ সংক্রান্ত বলছে, যে তড়িৎচালক বল সৃষ্টির কারণ সংক্রান্ত বলছে। 2 নম্বর মান সংক্রান্ত বলছে। দেখো কিরকম, আবিষ্ট তড়িৎচালক বলের মান, এই যে তড়িৎচালক বলটা আবিষ্ট হলো, তার মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? এই যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের ফলেই তো এই তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই তড়িৎচালক বলের মানটা কি হয়, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? এর থেকে বেশি তোমাদের দরকার, একটু বুঝে মুখস্থ করে দেখো, জাস্ট এর কোনো ব্যাখ্যা প্রয়োজন নেই, জাস্ট একটু বুঝে বুঝে মুখস্থ করে দেখো, তাহলে তোমাদের সহজে মনে পড়বে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি।
পরের প্রশ্ন 3.5 দেখো Na ও Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? সোডিয়াম এবং সোডিয়াম আয়নের মধ্যে আমি তোমাদের আগে বহুবার বলেছি যে কোনো পরমাণুর থেকে তার আয়ন সর্বদাই সুস্থিত হবে। কারণ কেন কেন একটা সহজ কথা বুঝে নাও, একটা পরমাণু কেন ইলেকট্রন গ্রহণ কেন ইলেকট্রন বর্জন করতে যাবে অযথা, যদি তার উপকার না হয়, তার লাভ না হয়? তাহলে একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে মানে তার ভালোর জন্যই করছে, একটা পরমাণু ইলেকট্রন বর্জন করছে মানে তার ভালোর জন্যই করছে। প্রত্যেকের উদ্দেশ্য কি থাকে তোমাদের একাধিকবার বলেছি, আজকেও বলেছি, প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু থাকে অষ্টক পূর্তি। অষ্টক পূর্তির সূত্রই ছিল আজকে। তো দেখো সোডিয়াম দেখো সুন্দর করে উত্তর লিখে দিয়েছে, এবার পড়ি দেখো এর মধ্যে উত্তর রয়েছে, এটাই সুন্দর করে পরীক্ষায় আসলে লিখবে। চলো দেখো, সোডিয়াম পরমাণুর বহিস্থ কক্ষে সর্ববহিস্থ কক্ষে একটি যোজক ইলেকট্রন উপস্থিত থাকায় সোডিয়াম পরমাণু সর্বদা ওই ইলেকট্রনটিকে বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন 2,8 অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। ফলে সোডিয়াম পরমাণু রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়, তাই না? সোডিয়াম পরমাণুর ইলেকট্রন থাকছে 2,8,1, তাহলে এই একটা ইলেকট্রন সোডিয়ামকে খুব ঝামেলা করছে। কেন? এই একটা ইলেকট্রন যদি সোডিয়াম কোনো কারণে ছেড়ে দিতে পারে, তাহলে সোডিয়াম তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন দেখাতে পারবে 8টা, এবং তার ইলেকট্রন বিন্যাসটা তখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতন রূপ লাভ করবে। স্বাভাবিকভাবে সোডিয়াম তখন স্থায়ী হয়ে যাবে। অপরদিকে তাহলে এই চেষ্টাটা সবসময় সোডিয়ামের মধ্যে থাকছে বলে সোডিয়াম রাসায়নিকভাবে কি সক্রিয়, অ্যাক্টিভ। ও সবসময় চাইবে কাকে আমি এই একটা ইলেকট্রনটা দেবো, তার জন্য সোডিয়ামকে সবসময় অ্যাক্টিভ থাকতে হচ্ছে। তাহলে সুস্থিতি, নিশ্চয়ই সুস্থিতি এর অনেক কম। অপরদিকে যখন Na+ আয়ন হয়ে গেল, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিল, Na+ হলো, তখন তার ইলেকট্রন বিন্যাস 2,8। তাহলে 2,8 নিষ্ক্রিয় মৌল নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করায় সহজে রাসায়নিক বিক্রিয়া অনুসরণ করে না। কেন করতে যাবে? ও তো অলরেডি অষ্টক পূর্তি ঘটে গেছে ওর। তাহলে স্বাভাবিকভাবে এর যেহেতু অষ্টক পূর্তি ঘটে গেছে, সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, এর রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয় হবে, তাই না? এর আর কোনো কারোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করার কোনো প্রয়োজন নেই। তাই মনে রেখো, সোডিয়াম অপেক্ষা সোডিয়াম আয়ন Na+ আয়ন অনেক বেশি নিষ্ক্রিয় তথা সুস্থিত। বোঝা গেল? তাহলে সোডিয়ামের থেকে Na+ আয়ন স্টেবিলিটি বা সুস্থিতি অনেক বেশি, স্থায়িত্ব অনেক বেশি। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো নেক্সট, অথবা একটা প্রশ্ন রয়েছে, ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও CaO তড়িৎযোজী না সমযোজী যৌগ। চলো দেখি। আচ্ছা, ক্যালসিয়াম লিখলাম, এখানে অক্সিজেন লিখলাম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? একদম সুন্দর করে পুরো বুঝিয়ে দিচ্ছি। দেখো, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবেই ইলেকট্রন বিন্যাসটাই আসো, এটাই মেন, এটার উপরেই সব ব্যাখ্যা হবে। ইলেকট্রন বিন্যাস হবে 2,8,8,2, তাই তো? আর এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,6। এবার দেখতেই পাচ্ছ ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, আর অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। তাহলে ক্যালসিয়াম যদি কোনোভাবে এই 2টো ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে সে তার পূর্ববর্তী কক্ষপথের এই 8টা ইলেকট্রন দেখাতে পারবে। আবার অক্সিজেন যদি কোনোভাবে 2টো ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস 2,8 লাভ করবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বোঝা যাচ্ছে ক্যালসিয়ামের সর্বদা টার্গেট কি থাকছে, লক্ষ্য থাকছে এই 2টো ইলেকট্রন ছেড়ে দেওয়া। কারণ কোনো কারণে এই 2টো ইলেকট্রন ছাড়তে পারলে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে 2,8,8। ক্লিয়ার? তাহলে স্বাভাবিকভাবে দেখো, ক্যালসিয়াম সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কটা? 2টো। আর অক্সিজেন তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে ক্যালসিয়াম কি করলো? এই 2টো ইলেকট্রন অক্সিজেনকে পার্মানেন্টলি দিয়ে দিল। তাহলে আর অক্সিজেন তার 2টো ইলেকট্রন পার্মানেন্টলি অ্যাকসেপ্ট করলো। তাহলে এইবার দেখো কি হচ্ছে, ক্যালসিয়াম 2টো ইলেকট্রন দেওয়ার পরে কি তৈরি করলো? Ca2+ আয়ন। ঠিক আছে, এর ইলেকট্রন বিন্যাস এবার কত হলো? 2,8,8। তার মানে এবার দেখো নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, মানে সুস্থিত হয়ে গেল। আর অক্সিজেন কি করলো? ওর ইলেকট্রন ছিল 1, 2, 3, 4, 5, 6টা ইলেকট্রন ছিল। অক্সিজেনের ক্যালসিয়াম থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এখন এর সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এর 2টো ইলেকট্রন গ্রহণ করার পরে এ কি তৈরি করলো? O2-। তাহলে স্বাভাবিকভাবে ক্যালসিয়াম 2টো ইলেকট্রন দিয়ে ক্যাটায়ন তৈরি করলো, আর অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করলো? অ্যানায়ন। এবার তোমরা জানো ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কোন বন্ধন হয়? অবশ্যই তড়িৎযোজী বন্ধন। তাহলে এখানে যেটা হবে Ca2+ আর O2-, যেটাকে আমরা সংক্ষেপে কি লিখবো? CaO।
বোঝা গেল? এইভাবে ক্যালসিয়াম অক্সাইড যৌগটি গঠিত হয়। তাহলে তোমরা তো দেখতেই পাচ্ছ যে ক্যালসিয়াম অক্সাইড যৌগটির মধ্যে ইলেকট্রনের পার্মানেন্ট রিলিজ হলো আর পার্মানেন্ট অ্যাকসেপ্ট হলো, অর্থাৎ ইলেকট্রনের সম্পূর্ণ আদান প্রদান ঘটলো। তাহলে এখানে সমানভাবে ব্যবহৃত হলো না, কিন্তু ইলেকট্রন জোর গঠন হলো না, কিন্তু ইলেকট্রন সম্পূর্ণভাবে বর্জন হলো, সম্পূর্ণভাবে গ্রহণ হলো, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হলো। তাহলে অবশ্যই বন্ধনটা কি বন্ধন? তড়িৎজোড়ী বন্ধন। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। নেক্সট দেখো 3.6, এ বি মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17। চলো লেখো। এ এর পরমাণু ক্রমাঙ্ক 12 আর বি এর পরমাণু ক্রমাঙ্ক 17। কি বলছে চলো দেখি। পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? যৌগটি তড়িৎযোজী না সমযোজী? আচ্ছা, তাহলে প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, এ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 12 মানে 2,8,2, আর বি এর ইলেকট্রন বিন্যাস 17 মানে 2,8,7। বোঝা গেল? এইবার দেখো, এ এর সর্ববিস্ত কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তাহলে সেখান থেকে আমি বুঝে নিতে পারি এটা ধাতু। আর বি এর সর্ববিস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাহলে এটা বুঝে নিতে পারি অধাতু। কারণ তোমাদের আমি বহুবার বলেছি, যাদের সর্ববিস্ত কক্ষপথে 1টা 2টো বা 3টে ইলেকট্রন থাকে তারা ধাতু হয়, আর যাদের সর্ববিস্ত কক্ষপথে 5, 6, 7টা ইলেকট্রন থাকে তারা অধাতু হয়। এবার নিশ্চয়ই তুমি এটা আন্দাজ করতে পারছো এদের মধ্যে কি ধরনের বন্ধন হবে, কারণ ধাতু আর অধাতুর মধ্যে কি ধরনের বন্ধন হয়? তড়িৎযোজী। চলো তাহলে স্বাভাবিকভাবে এবার দেখো, এ এর সর্ববিস্ত কক্ষপথে 2টো ইলেকট্রন আর বি এর 7টা ইলেকট্রন। তাহলে এ কটা ইলেকট্রন ছাড়তে পারবে? এ 2টো ইলেকট্রন বর্জন করবে, তাই না? এ তার 2টো ইলেকট্রন বর্জন করলে তবে তো ভিতরের 8টা ইলেকট্রন দেখাতে পারবে অষ্টকপূর্তি। তাহলে এ 2টো ইলেকট্রন ছাড়বে, আর একটা বি 7 আছে, তার মানে কটা ইলেকট্রন গ্রহণ করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। ভালো করে বোঝো। তাহলে এ 2টো ইলেকট্রন ছাড়তে চাইছে, কিন্তু বি এর নেয়ার ক্ষমতা কটা ইলেকট্রন? একটা। তখন এ বললো আমি তো 2টো ইলেকট্রন দেবো, কিন্তু তুমি তো নিতে পারছো একটা। ঠিক আছে, তাহলে আর একটা বিকে ডাকো, সেও একটা ইলেকট্রন নেবে। তাহলে এই বি একটা ইলেকট্রন গ্রহণ করলো, আর একটা বিও একটা ইলেকট্রন গ্রহণ করলো। এই নিয়ে নিজেদের মধ্যে একটা আলোচনা হলো। স্বাভাবিকভাবেই একটা এ আর কটা বি প্রয়োজন হলো? 2টো। তাহলে যৌগটির সংকেত কি হবে? AB2। দেখো বোঝার চেষ্টা করো, এইভাবে বুঝতে হয়। একটা এ 2টো ইলেকট্রন ছাড়বে, কিন্তু বি এর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বি এর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা একটা, কারণ যে সর্ববিস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে স্বাভাবিকভাবে এর 2টো ইলেকট্রন নিতে গেলে বি কটা লাগবে? 2টো। তাহলে যৌগের সুতরাং যৌগের সংকেত হবে কি? যৌগের সংকেত হবে AB2। বোঝা গেল? যৌগের সংকেত হবে AB2। এবং যৌগটি তড়িৎযোজী না সমযোজী? এ তো পরিষ্কার, ভীষণ সহজ, অলরেডি বুঝে গেছো। যৌগটি অবশ্যই হবে, বলো, তড়িৎযোজী। যৌগটি অবশ্যই হবে তড়িৎযোজী, কারণ এখানে ইলেকট্রন সম্পূর্ণ গ্রহণ বর্জনের প্রশ্ন আসছে। এ 2টো ইলেকট্রন বর্জন করছে, আর বি 2টো ইলেকট্রন গ্রহণ করছে, 2টো বি। আর একটা প্রশ্ন তোমাদের আগেই বলে দিয়েছিলাম, এ ধাতু আর বি অধাতু, ধাতু অধাতুর মধ্যে সর্বদা তড়িৎযোজী বন্ধনই হয়। ক্লিয়ার? পরিষ্কার বুঝতে পারলে? এটা কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বুঝতে হবে, তবেই তুমি পরবর্তীকালে এই ধরনের বা আশেপাশে কোনো প্রশ্ন আসলে করতে পারবে। নিশ্চয়ই বুঝে গেছো? চলো পরের প্রশ্ন। চলো দেখো 3.7 একটা প্রশ্ন, নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে, আমি পুরো ব্যাপারটা একটু ডিটেলসে বলে দিচ্ছি, উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে CaNCN এবং কার্বন উৎপন্ন হয়। ওকে, দেখো বিক্রিয়াটা লিখে দিচ্ছি। CaC2 প্লাস N2 অ্যারোর উপরে 1100 ডিগ্রি সেলসিয়াস তৈরি হলো CaNCN প্লাস C। এই যে CaNCN, এটাকে বলা হয় ক্যালসিয়াম সায়ানামাইড। কি বলা হয়? ক্যালসিয়াম সায়ানামাইড। এই নাইট্রোলিমের প্রশ্ন কিন্তু বহু আসছে, বহু জায়গায় আছে। আমি এই কদিন তোমাদের গ্রুপ সি সলভ করাচ্ছি, প্রায় প্রতিটা স্কুলেই আছে। ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের এই ধূসর মিশ্রণকে বলা হয়, একটা নাম আছে, এইটাই হচ্ছে নাইট্রোলিম। ওকে, এটাকে জমিতে কি করা হয়? জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার কতটুকু লিখবো? তবে যেহেতু এই নাইট্রোলিম কি 2 নম্বর আছে, এবার দেখো ওয়েট বুঝে সবসময়, ওজন বুঝে ভোজন করতে হয়। তাহলে এখানে 2 নম্বর আছে, তুমি যদি শুধু লিখে দাও ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে, তোমাকে কিন্তু ফুল মার্কস নাও দিতে পারে। তাই যদি তুমি পড়ে থাকো
যদি তোমার এই নলেজটা পরিষ্কার থাকে তাহলে তুমি পরীক্ষার খাতায় কেন লিখে দিয়ে আসবে না? তোমার ভেতরে রেখে লাভ কি? তোমার ভেতরের মাথায় রেখে তো লাভ নেই, তোমার মাথায় থাকা জিনিসটাকে তো খাতায় লিখতে হবে, তবে তো পরীক্ষক বুঝতে পারবেন যে স্টুডেন্টটা জানে অনেক কিছু। আর এখানে তো লেখার স্কোপ রয়েছে, কোনো অসুবিধা নেই তো, কারণ এই প্রশ্নটার ওয়েটেজ 2 নম্বর, তাহলে 2 নম্বর হলে এইটুকু তথ্য তো লেখা যেতেই পারে। ক্লিয়ার? তাহলে প্রথমে প্রস্তুতি হলো 1100 ডিগ্রি উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনের উপর নাইট্রোজেন গ্যাস চালনা করলে নাইট্রোলিন উৎপন্ন হয়। তারপরে তুমি বিক্রিয়াটা লিখে দিলে, তারপর লিখলে এই যে ক্যালসিয়াম সায়ানাইড আর কার্বনের ধূসর মিশ্রণ, এই মিশ্রণটাকেই নাইট্রোলিন বলা হয়, এটা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। ব্যাস, খুব বেশি তো অতিরিক্ত কিছু 5 পাতা তো আর লিখছো না, এটা জাস্ট 3 লাইন 4 লাইনের ব্যাপার, এটুকু লিখলে 2 পাবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। বেশ, 3.8 এই প্রশ্নটা আগেও বেশ কয়েকটা স্কুলে আমি পেয়েছি। জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন? আমি এটার উত্তর আগে থেকে লিখে দিতে পারতাম, কিন্তু এটা একটু বুঝিয়ে দেবো বলে আমি লিখিনি। চলো, জিঙ্ক ব্লেন্ড দেখো, জিঙ্ক ব্লেন্ড অর্থাৎ ZNS, অর্থাৎ জিঙ্ক এখানে সালফাইড রূপে আছে। কোন ফর্মে আছে? জিঙ্ক এখানে সালফাইড যৌগ রূপে আছে, তাই তো? এই ZNS দেখতেই পাচ্ছ, সালফাইড যৌগ রূপে। এখন এই যে জিঙ্কের সালফাইড এই যে যৌগটা, এইটা হচ্ছে মাটির নিচে শিলার মধ্যে বা মাটির নিচে থাকে, তাই তো? তাহলে মাটির নিচে থাকছে শিলা রূপে, বা তাহলে খনিজ পদার্থ, তাহলে এটাকে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের নিচে থাকছে, তাহলে এটাকে আমরা কি বলবো? খনিজ পদার্থ, তাই তো বলবো। খনিজ পদার্থ কাকে বলে? যারা খনিতে থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভস্থ শিলা এবং অন্যান্য এসব জায়গায় থাকে, তাদের খনিজ পদার্থ বলি। তাহলে স্বাভাবিকভাবে জিঙ্ক ব্লেন্ডকে আমরা জিঙ্কের কি বলবো? খনিজ বলবো। এটা প্রথম পরিচয়। এবার আকরিক হবে কি হবে না পরের প্রশ্ন। তাহলে জিঙ্ক ব্লেন্ডকে অবশ্যই জিঙ্কের কি বলবো? খনিজ বলবো। এইবার দেখো, আকরিক কাকে বলে? আকরিক হচ্ছে প্রমোশনের ব্যাপার। এই পর্যন্ত তো হয়ে গেল, সবাই এই পর্যন্ত হয়ে যায়। তারপরে এই জিঙ্ক দেখতে হবে, জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক উৎপন্ন করতে গেলে এই শর্তগুলো কি হচ্ছে? খুব কম খরচে, 2 নম্বর সহজে, 3 নম্বর প্রচুর পরিমাণে, 4 নম্বর উন্নত মানের। ভালো করে বুঝে নাও, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। জিঙ্ক ব্লেন্ড অলরেডি জিঙ্কের খনিজ, এই পরিচয় জিঙ্ক ব্লেন্ড পেয়ে গেছে। এবার আকরিক কিনা সেই পরীক্ষা হচ্ছে। দেখো, জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক কি খুব কম খরচে পাওয়া যাচ্ছে? 2, জিঙ্ক ব্লেন্ডে জিঙ্ককে কি খুব সহজে পাওয়া যাচ্ছে? 3, জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ককে প্রচুর পরিমাণে কি পাওয়া যাচ্ছে? এবং 4, জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক কি উন্নত মানের জিঙ্ক পাওয়া যাচ্ছে? যদি পাওয়া যেয়ে থাকে তবে জিঙ্ক ব্লেন্ড অবশ্যই জিঙ্কের আরও একটা পরিচিতি পেয়ে যাবে, আকরিক। এবং আমরা জানি যে এই প্রত্যেকটা শর্ত জিঙ্ক ব্লেন্ড পূরণ করে, তাহলে স্বাভাবিকভাবে আরও একটা পরিচিতি পেয়ে গেল, সেটা হলো আকরিক। বোঝা গেল ব্যাপারটা? সুন্দর করে তোমাদের আমি বুঝিয়ে দিলাম। সেই জন্যই সমস্ত আকরিকই কিন্তু খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। বোঝা গেল? কারণ সব খনিজ থেকে এই এতগুলো শর্ত পূরণ করে সেই ধাতু পাওয়া যায় না, এটা আমি আগের দিন তোমাদের বুঝিয়েছি। বোঝা গেল? তাহলে জিঙ্ক ব্লেন্ড এর মধ্যে জিঙ্কের সালফাইড যৌগরূপে জিঙ্ক থাকে এবং সেটা ভূপৃষ্ঠের নিচে খনিতে পাওয়া যায়। সেই জন্য জিঙ্ক ব্লেন্ড অবশ্যই জিঙ্কের খনিজ, প্রথম পরিচয়। দ্বিতীয়ত, জিঙ্ক ব্লেন্ড থেকে খুব কম খরচে, সহজে, প্রচুর পরিমাণে এবং উন্নত মানের জিঙ্ক পাওয়া যায়, তাই অবশ্যই জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের আকরিকও বটে। বোঝা গেল? সেই জন্য জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজও বলা হয় এবং জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের আকরিক 2ই বলা যায়। ক্লিয়ার? সুন্দর করে বুঝিয়ে দিলাম, লিখে নিও। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। চলো, অথবা রয়েছে একটি এই প্রশ্নের, কপারের পাত্রকে হবে, কপারের পাত্রকে আর্দ্র বায়ুতে অনেক দিন ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? দেখো, সুন্দর করে আমি তোমাদের নোট আকারে লিখে দিলাম, সুন্দর করে, ভীষণ সুন্দর করে লিখে দিলাম। এবং এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো, অনেক দিন খোলা বাতাসে রাখা কপার ধাতুর উপর ধীরে ধীরে অক্সাইডের সূক্ষ্ম আস্তরণ পড়ে, যা ধীরে ধীরে আর্দ্র বায়ুতে থাকলে সবুজ বর্ণ ধারণ করে। কেন হলো? এর কারণটা দেখে নাও। কপারের গায়ে বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প, তোমরা জানো এই তিনটে খুব অ্যাক্টিভ, যে কারণে মরচে ধরা থেকে শুরু করে সব এদের জন্যই হয়ে থাকে। কপারের গায়ে বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পের ক্রিয়ায় সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের একটি আস্তরণ পড়ে, এই কারণে কপারের নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে। এটা তোমার দেখো, এই প্রশ্নটা তোমাদের অবজেক্টিভ প্রশ্নতে আসে যে কপার যে সবুজ বর্ণ ধারণ করে, কোন যৌগের সেটা সবুজ বর্ণ ধারণ করে, সেটা কিন্তু ক্ষারকীয় কপার কার্বনেট, CuCO3 CuOH2।
বোঝা গেল ব্যাপারটা? আর্দ্র বায়ুতে রেখে দিলে, খোলা বায়ুতে রেখে দিলে কপার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় কপার কার্বনেট তৈরি করে। চলো নেক্সট প্রশ্ন দেখি। 3.9-এ চলে এসেছি। উদাহরণ সহ কার্যকরী মূলকের সংজ্ঞা দাও। অর্থাৎ দেখো ফাংশনাল গ্রুপ, জানো তোমরা এটা, যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু জোট জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি ও ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বলে। খুব সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, এবার তোমাদের আমি বুঝিয়ে দিই। যেমন দেখো OH হাইড্রক্সিল মূলক একটি কার্যকরী মূলক, COOH একটি কার্যকরী মূলক, তোমরা জানো। যেমন ধরো একটা আমি অ্যালকিল গ্রুপ নিলাম CH3, অ্যালকিল গ্রুপ নিলাম, তোমরা জানো কার্বনের 4টে হাত, তাহলে 3টে হাতে হাইড্রোজেন যুক্ত হয়েছে, আরও একটা হাত ফাঁকা আছে। এইবার ধরা যাক এই হাতের সঙ্গে যুক্ত হলো OH, তাহলে হয়ে গেল কি CH3OH। আবার ধরা যাক এই হাতের সঙ্গে যুক্ত হলো COOH, তাহলে CH3COOH। বোঝা গেল? যখন OH যুক্ত হলো এই যৌগটার, তখন কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যালকোহল। আর যখন COOH যুক্ত হলো তখন এটা হয়ে গেল কি? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ভালো করে খেয়াল করো তো, ভালো করে খেয়াল করো তো যে এইটা ছিল CH3, এর কিন্তু কোনো নেচার নেই। যখন এর সঙ্গে OH যুক্ত হয়ে গেল এ তৈরি করলো অ্যালকোহল, যখন এর সঙ্গে COOH যুক্ত হলো এর তৈরি করলো অ্যাসিড। তাহলে এই যৌগটার রাসায়নিক ধর্ম বা ভৌত রাসায়নিক ধর্ম কি হবে সেটা নির্ধারণ করছে কে? কে নির্ধারণ করলো? এই OH গ্রুপ নির্ধারণ করলো যে এটা অ্যালকোহল হবে, COOH নির্ধারণ করলো এটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। তাহলে যে সক্রিয় পরমাণু বা পরমাণু জোট কেন বললাম? দেখো এখানে দুটো পরমাণু নিয়ে একটা কার্যকরী মূলক তৈরি হয়েছে, তাই পরমাণু জোট বলা হচ্ছে। জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করছে, নিয়ন্ত্রণ করছে, তাকেই বলা হয় কার্যকরী মূলক। বোঝা গেল ব্যাপারটা? এরকম কার্যকরী মূলক রয়েছে, OH রয়েছে, CHO রয়েছে, COOH রয়েছে, CO রয়েছে, ঠিক আছে, ও রয়েছে, ইত্যাদিতে তোমরা জানো। বোঝা গেল ব্যাপারটা? এরাই রাসায়নিক প্রকৃতি নির্ধারণ করে, যে কে অ্যালকোহল হবে, কে অ্যাসিড হবে, কে কিটোন হবে, সব এরা নির্ধারণ করে। চলো দেখি আর প্রশ্ন আছে কিনা। দেখো একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। এটা একটা রূপান্তর, ইথানল থেকে কিভাবে ইথিন প্রস্তুত করব। অর্থাৎ তৈরি করতে হবে ইথানল থেকে রূপান্তর করতে হবে ইথিন। কথাই লিখলাম, এবার সংকেতে লিখি। ইথানল, দ্যাট ইজ CH3CH2OH, সেখান থেকে ইথিন মানে বুঝতেই পারছো তোমরা, ইথিলিন তৈরি করতে হবে। ওকে, চলো রূপান্তরটা করি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ রূপান্তর, হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ রূপান্তর, কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলো, আচ্ছা, ইথানলকে CH3CH2OH কে কি করা হবে? এটাকে ঘন H2SO4 দিয়ে ঘন H2SO4 দেব আর 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করব। তাহলে কি হবে? এখান থেকে এক অণু জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি হবে ইথিলিন। ক্লিয়ার? বোঝা গেল? এই বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে নিরুদন বিক্রিয়া। ওকে, নিরুদন বিক্রিয়া, ইংরেজিতে বলা হয় ডিহাইড্রেশন। হাইড্রেশন মানে তোমরা জানো জল যুক্ত করা, আর ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া। দেখতেই পাচ্ছ ইথানল থেকে এখনো জল বেরিয়ে গেল। ক্লিয়ার? যারা একটু আগ্রহী তারা একটু দেখে নাও বিক্রিয়াটা কিভাবে হলো। যদি কেউ জানতে চাও ব্যাপারটা দেখে নিতে পারো। এই দেখো, এইভাবে হয়। আমি ইথানলটাকে এইভাবে সাজিয়ে লিখলাম। এবার যখনই ঘন H2SO4 দেবো কি হয়? এই এইচটা এইখানে বন্ড, নিজের বন্ড দিয়ে H+ বেরিয়ে যায়, আর OH বন্ড সমেত বেরিয়ে যায়। তাহলে H বন্ড দিয়ে বেরোলো মানে কি ফর্মে বেরোবে? H+, আর OH বন্ড নিয়ে বেরোবে মানে কি ফর্মে বেরোবে? OH-। এরা যুক্ত হয়ে কি তৈরি করলো? জল। আলটিমেটলি দেখো এখনো জল বেরিয়ে গেল। আর এই যৌগটা CH2, আর এখানে একটা বন্ড ছিল, এই যে বন্ড দিয়ে গেছে, তার মানে কি হবে? একটা বন্ড ছিল অলরেডি, আর একটা বন্ড, ডবল বন্ড হয়ে গেল, তাহলে হয়ে গেল ইথিলিন। ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? মেকানিজম বলে এগুলোকে, কি বলে? এগুলোকে মেকানিজম বলে। হ্যাঁ, মেকানিজম, বিক্রিয়ার ক্রিয়া কৌশল বলে। যাই হোক, তোমাদের কতটুকু প্রয়োজন, তোমাদের এর উত্তর কোনটা? এর উত্তর হচ্ছে এইটুকু। বাকিগুলো সব কিন্তু বোঝালাম তোমাদের। ক্লিয়ার? তাহলে তোমাদের দেখো খালোর গোপীমোহন শিক্ষায়তন এবং লক্ষ্মণপুর পঞ্চানন হাই স্কুল HS, এই দুটো স্কুলের গ্রুপ সি সলভ করে দিলাম। প্রত্যেকটি প্রশ্ন খুবই ভালো ছিল এবং লক্ষ্মণপুর পঞ্চানন হাই স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি পেজ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য তৈরি করার জন্য, এবং তাদের তারা সলভ করতে পারবে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন, খুব ভীষণ কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল। অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রী উপকৃত হবে আপনাদের এই প্রশ্নপত্রে।
যাই হোক, প্রত্যেক স্টুডেন্ট তোমরা ভালো করে প্রত্যেকটি প্রশ্ন রেডি করো, ভালো করে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলো। আমি খুব সুন্দর করে প্রতিটা প্রশ্ন বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের নোটও দিয়েছি, সেই নোটগুলো স্ক্রিনশট থেকে দেখে নিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, সামনেই পরীক্ষা, এখন সুস্থ থাকাটা ভীষণ জরুরি। খুব ধীর স্থিরভাবে চলাফেরা করবে, ভালো সুন্দর ভালো স্বাস্থ্যকর খাবার খাবে, ভালো ঘুমটাও প্রয়োজন। প্রত্যেকে কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থেকো, যেটা এই মুহূর্তে সামনে পরীক্ষায় খুব সুন্দরভাবে ফেস করার জন্য এই দুটো খুব জরুরি। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।